আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকে 6জন গল্পকারের গল্প পড়া হবে। তার মধ্যে 6জন গল্প পাঠক আছেন। আলাদা আলাদা করে লেখকরা গল্প পড়ছেন না, যারা গল্প পড়বেন লেখকরা আছেন সবাই, আর আলোচকেরাও সবাই আছেন। আমরা সরাসরি গল্পের জায়গাতে চলে যাব। প্রথমে গল্প পড়বেন কুহেলি দাশগুপ্ত। কুহেলি দাশগুপ্ত একজন গল্পকারের গল্প পড়বেন, এবং তারপরে সুলতা বিশ্বাস একজনের গল্প পড়বেন। এই দুটি গল্প নিয়ে আলোচনা করবেন মানস সরকার। তো আমি কুহেলি দাশগুপ্তকে অনুরোধ করছি গল্প পড়ার জন্য। কুহেলি দাশগুপ্ত। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, আস্তানা। রাতের শেষ ট্রেনটা একটু আগেই চলে গেল। বিনু নিজের জায়গা ছেড়ে প্ল্যাটফর্মের দিকে হাঁটতে লাগলো। ছোট স্টেশন, কাছেই রামপুরহাট। আগে ওখানে ছিল, থাকতে না পেরে এখানে চলে আসে। বউ মারা গেল দুদিনের জ্বরে। এরপর ছেলে বউ ওকে আর রাখতে চাইল না। একদিন স্টেশনে এসে একটা মালগাড়িতে উঠে পড়েছিল। ভোরে পুলিশ এসে ওকে নামিয়ে দেয়। এই স্টেশনের সাফাইয়ের ছেলে বাবলু ওকে স্টেশনের এক কোণে থাকতে দেয়। কিছুদিন ভিক্ষা করে চলছিল। এরপর বাবলুর কথায় স্টেশন মাস্টার ওকে আশেপাশে জঙ্গল পরিষ্কার করতে বলেন। ও মনের আনন্দে কাজ করে দেয়। এখন ওখানে অনেক ফুলের গাছ লাগানো হয়েছে। কোয়ার্টারের লাগোয়া জমিতে কিছু সবজি ফল গাছ চাষ করে ওর থাকা খাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে। স্টেশনে বাবলুকে সাহায্য করে। ওর কথা বাবলুকে কিছু বলেছে। এমনিতে ও কারো থেকে কিছু নেয় না। কেউ কিছু দিলে ও সেটা বাবলুকে দিয়ে দেয়। সন্ধ্যের পর ও প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে। অনেকেই নোংরা করে রেখে যায়, ও এসে পরিষ্কার করে। এতে বাবলুর কাজ কমে। কিছুক্ষণ হাঁটার পর মোবাইলের আওয়াজ এলো। দেখলো লাইনের পাশে পড়ে আছে। সঙ্গে সঙ্গেই ও তুলে নেয়। ওদিকে মোবাইল তো বেজেই যাচ্ছে। তাড়াতাড়ি বাবলুকে ডেকে দিয়ে দেয়। বাবলু কিছুক্ষণ কথা বলে জানতে পারলো যে গাড়িতে ওঠার সময় ব্যাগ থেকে পড়ে গেছে। ওনার নাম ঠিকানা লিখে স্টেশন মাস্টারকে দিয়ে বলে ওনার বাড়ির লোক এসে নিয়ে যাবেন। রাত 8টার সময় একজন মহিলা সহ 3জন মোটর সাইকেল করে আসেন। কিছুক্ষণ কথা বলে ওনারা মোবাইল নিয়ে রওনা দেন। বাবলু নিশ্চিন্ত হয়। এর কদিন পর সেই মোবাইলের লোক বাবলুর সাথে দেখা করতে এলেন এবং সব কথা শুনে অবাকই হলেন। দিনুকে উনি একটা পুরস্কার দিতে চান এবং কাগজে টিভিতে একটা বিজ্ঞাপনও। দিনু হাঁ করে তাকিয়ে থাকে ওনার দিকে, কিছুই বলতে পারে না। বাবলু ওনাকে অনেক বোঝালো, কিন্তু শুনতেই চাইলেন না। অবশেষে বুঝতে পারলো কি হতে চলেছে। রাতে সেই গাড়িটা এলে দিনু উঠে পড়ে। আবার নতুন করে আস্তানা খুঁজতে হবে ওকে। শেষ। ধন্যবাদ কুহেলি দাশগুপ্ত। সমস্ত গল্প পাঠকদের একটু বলছি, অনুগল্প তো একটু কেটে কেটে আস্তে আস্তে পড়লে তাহলে সকলের কাছে জিনিসটা পৌঁছবে। তো পরের গল্পকারের কাছে চলে যাচ্ছি। পরে গল্প পড়বেন সুলতা বিশ্বাস। সুলতা বিশ্বাস। হ্যাঁ, সবাইকে নমস্কার জানাচ্ছি, দিয়ে পড়ছি আমি। আমার গল্পটার নাম হচ্ছে, যিনি লিখেছেন গল্পটার নাম হচ্ছে মাটির প্রতিমা। সেই ঘটনার পর থেকে মহাদেব আর মাটির মূর্তি গড়ায় হাত দেয়নি। সংসারের প্রচন্ড অভাবের মধ্যেও এবারই প্রথম মার মৃত্যুশয্যায় কথা দিতে হলো, তাই কাজে হাত। দুর্গাপূজা এসে গেছে, চারদিকে শিউলি আর কাশফুলের সমারোহ। প্রতিমাও প্রায় শেষ।
তবে প্রতিমার আদল দেখে সবাই আঁতকে ওঠে। সেদিন একজন বিড়বিড় করে বলে ওঠে, আমাদের মুন্নির আদল। চমকে ওঠে মহাদেব। তার একমাত্র সন্তান, বছর 8 ছোট্ট মুন্নি। 5 বছর আগে এক নরখাদকের লালসায় আত্মাহুতি দিতে হয়েছে। রাগে দাঁত কিরমির করে। আচমকা তুলির আঁচড়ে অসুরের মুখটায় ফুটিয়ে তোলে শয়তান নরখাদকটাকে। মহাদেবের চোখে দাউ দাউ করে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। আর সেই আগুনের লেলিহান শিখা ভস্মীভূত করে এক পশুকে নয়, আরো অনেক অনেক শেষ। ধন্যবাদ সুলতা বিশ্বাস। এই দুটি গল্প নিয়ে আলোচনা করবেন মানস সরকার। আমি মানস সরকারকে অনুরোধ করছি আলোচনার জন্য। সবাইকে নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আমি সরাসরি আলোচনায় আছি। এই দুটি গল্প, মানে আমি তো লেখকের নাম জানি না, বোধহয় আমরা উপস্থিত এখন এখানে কেউই জানি না। তো এই দুটি গল্প, প্রথম গল্পটি আস্তানা যেটি পড়া হলো, এবং দ্বিতীয় গল্প যেটি মাটির প্রতিমা পড়া হলো, এই দুটি গল্পেই কিন্তু আমাদের সাম্প্রতিক যে সময় তার কিন্তু ছাপ আছে। মানে এটা বলে আমি এটাই বোঝাতে চাইছি যে আমরা হরবকত মোবাইল হারিয়ে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোবাইল ফেরত পাই না। আর একেবারে এই সময়ে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু তার চারপাশে আরো এরকম ঘটনা ঘটতেছে বা ঘটতো, যে মানুষের চরম যে লোভ লালসার যে শিকার যে নারী শরীর হয়ে চলেছে, সেটার কিন্তু এই মাটির প্রতিমাতে তার বয়ান আছে। দুটো গল্পের ক্ষেত্রেই যেটা লক্ষণীয় বিষয়বস্তু, যে গল্পকার কিন্তু এই গল্পের একেবারে প্রান্তসীমায় এসে সামাজিক যে উত্তরণের বার্তা বা আমাদের সমাজকে কোন পথে একটা চলার যে ইঙ্গিত, তাতে কিন্তু খুব স্পষ্ট করেছেন। প্রথমটি গল্পের ক্ষেত্রে একটু রহস্যময়তা থাকলেও কিন্তু এটা বোঝাটা বোধহয় কোথাও অসুবিধে নয়, যে দিনু বলে যে চরিত্রের কথাটি বলা হচ্ছে, সে কিন্তু এই মানে ভালো যে কাজ করা, সেই কাজটা কিন্তু প্রচারের আলোয় থেকে করতে চায় না। এতদিন পর্যন্ত সে যে আস্তানায় ছিল, সে আস্তানাটা অর্থাৎ এই স্টেশনটা তার জন্য অনেকটা নিরাপদ তো ছিল বটেই। নিরাপদ এই অর্থে যে ছেলে বউ তাড়িয়ে দেবার পর সে এখানে এসে এই ফুলের গাছ করা বলুন বা অন্যান্য স্টেশন পরিষ্কার করা, এই ধরনের যে কাজগুলো, পরে অবশ্য বোঝা যাচ্ছে যে সে আরো বড় কোনো সামাজিক একটা কাজে উদ্যোগী হয়েছে, যে একটা মানুষের হয়তো দামি মোবাইল পড়ে গেছিল, সেই মোবাইলটা সে কিন্তু ফেরত দিয়েছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আজকের যুগে হয় না। বহু ক্ষেত্রেই পুলিশকে তদন্ত করে চাপ দিয়ে মানুষের কাছ থেকে এই মোবাইল ফেরত নিতে হয়। তো এটা অবশ্যই তার সততার পরিচয়। কিন্তু এটা তো গল্পের মূল ভাষ্য নয়। আসল ভাষ্যের যে জায়গাটা লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে মানুষ যে এরকম কাজ করবে, সেই কাজ করার জন্য তাকে খুব যে প্রচারের আলোয় আসতে হবে, হয়তোবা এরকমও হতে পারে যে দিনু এইভাবে ভাবছে যে প্রচারের আলোয় এলে তার যে সামাজিক কাজ করার জায়গাটা, সেটা হয়তো কোথাও গিয়ে ব্যাঘাত পেতে পারে। সুতরাং তার আস্তানা বদলের হয়তো মূল কারণ এই জায়গাটায় কোথাও হয়তো সঙ্গত হয়ে আছে। আর দিনু চরিত্রের মধ্যে আরেকটা কোথাও হয়তো ব্যাপার আছে, যে আমরা তো এটা দেখতেই পাচ্ছি যে এই যে একটা বদলের, তার একটা স্থান বদলের যে জায়গা, কোথাও গিয়ে তার মধ্যে একটা পলায়নী মানসিকতাও আমরা কিন্তু দেখতে পাই। দ্বিতীয়টি গল্প যে মাটির প্রতিমা, সাধারণত মাটির যেটা জিনিস, সেটা বড় কোনো সামাজিক জায়গায় লাগবে বা বড় কোনো সামাজিক কোনো বিপ্লব ঘটবে, এমনটা পারতপক্ষে ভাবাটা সঙ্গত নয়। কিন্তু এটা লেখক এবং ওই শিল্পী মহাদেব দুজনেরই একটা বোধহয় গুণ কোথাও গিয়ে মিলে গেছে, যে আজকে আমাদের এই যে লোভ লালসার যে মানে শিকার হচ্ছে যে মেয়েটি, তার মুখ ফুটে উঠেছে,
এবং তাকে যে বধ করা হচ্ছে, এই যে অসুরকে, অর্থাৎ যে কিনা লোভ লালসার শিকার করছে এরকম নারীকে, সেটাতে কিন্তু তিনি শুধু তার মুখটা ফুটিয়ে তুলেই ক্ষান্ত হননি। বড় আর একটা বিষয় হচ্ছে যে এখান থেকে মানে গল্পটা থেকে তো বটেই, শিল্পীর থেকেও প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে। অর্থাৎ দুটো মাটির প্রতিমা কিন্তু বড় মানে প্রায় জীবন্ত দুর্গা প্রতিমা হয়ে, যদি এটাকে বিপ্লবের বলেন, বিপ্লবেরই আকার কিন্তু লেখক তথা শিল্পী মহোদয় ছড়িয়ে দিচ্ছে। প্রথম মানে দ্বিতীয় গল্পটির ক্ষেত্রে মানে মাটির প্রতিমার ক্ষেত্রে আমার কোথাও একটা গিয়ে আমার অন্তত মানে পাঠক হিসাবে, অনুগল্পের পাঠক হিসাবে মনে হয় যে দুটি গল্পেই মানে যদি আমরা সামাজিক উত্তরণের বার্তা যদি সেই হিসাবে কিন্তু আমার ভালো লেগেছে দুটো গল্পে মানে উত্তরণের বার্তা যেখানে থাকে সেখানে আমার কোথাও সব ক্ষেত্রে উত্তরণের বার্তা গল্পে থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু উত্তরণের যদি জায়গা লেখক করতে পারেন সেটা আমার অন্তত আজকের সামাজিক সময়ের নিরিখে কোথাও গিয়ে ভালো লাগে। কিন্তু এখানে একটা কথা আমার অন্তত বলার আছে এবং সেটা বলেই আমি আলোচনাটা শেষ করতে চাইবো, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে কোথাও গিয়ে বিশ্বাস করি পাঠক হিসাবে যে উপন্যাস বলুন, ছোট গল্প বলুন বা অনুগল্প বলুন, তার এই তিনটে যে জড় তার কিন্তু কোথাও না ভাষা কিন্তু সম্পূর্ণ আলাদা। অনুগল্পের ক্ষেত্রে আমার মনে হয় মানে প্রথম গল্পটির ক্ষেত্রে বিশেষত প্রথম দিকের অংশটা যদি আরেকটু কমপ্রেস করা যেত, আরেকটু ঘনত্ব বাড়ানো যেত, মানে ভাষার ক্ষেত্রে বলছি, মানে বাক্যের বিশেষত বিস্তৃতি কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু চাইলে ছাঁটা যেতেই পারতো। তাতে হয়তো আমার মনে হয় যে গল্পের যে তীক্ষ্ণতা, অন্তত গদ্যের যে ঋজুতা বা তীক্ষ্ণতা, সেটা কিন্তু প্রথম গল্পের ক্ষেত্রে আরেকটু হয়তো বাড়তো। যদিও দুটি গল্পের ক্ষেত্রেই এই গদ্যের কারণে তার যে সামাজিক উত্তরণের কথা যেটা বলে আমি শুরু করেছিলাম সেটা খুব বেশি লঙ্ঘিত হয়েছে বলে আমার অন্তত মনে হয় না। বলার মতো বা আলোচনা করার মতো দুটি গল্পকে ঘিরে এইটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মানস। আমরা এবারে পরের গল্পে চলে যাব। এই দুটো গল্প নিয়ে পরে অন্যান্য আলোচকেরাও আলোচনা করতে পারবেন। তো আমরা যে ঘোষিত আলোচক যারা আছেন তাদের আলোচনার পরে আমরা অন্যান্য আলোচকদের কাছে চলে যাব যে কোনো গল্প নিয়ে। তো এবারে গল্প পড়বেন সবিতা রায় বিশ্বাস। আমি সবিতা রায় বিশ্বাসকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন দীপারুণ ভট্টাচার্য। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আমি যে গল্পটি পাঠ করছি তার নাম পুনরাবৃত্তি। ঘটনাটা দেখে ফেলে ধক করে উঠল অমিতেন্দু সরকারের বুক, অথচ তিনি টু শব্দটি করলেন না, পারলেন না। আসলে বৌমা তুলি সাংঘাতিক করা, এমনিতেই প্রচন্ড মারে দাদু ভাইকে, আর দাদু ভাইয়ের এ অপকর্মের কথা জানতে পারলে তো মেরেই ফেলবে। অথচ দাদু ভাই তো খুবই ভালো ছেলে ছিল, ওই অত মার খেতে খেতেই কি বিগড়ে যাচ্ছে ছেলেটা? অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতেন্দু সরকারের আজ আর কিচ্ছু করার নেই। দীর্ঘ 40 বছরের শিক্ষক জীবনে কত শত ছাত্র পড়িয়েছেন অমিতেন্দু, একজনের গায়েও কখনো হাত তোলেননি, প্রয়োজনই পড়েনি। এমনকি নিজের ছেলের ক্ষেত্রেও নয়। খোকা কি কম দস্যু ছিল? এই যে আজ দাদু ভাই আলমারি খুলে ওর মায়ের সোনার আংটি বের করে নিল, এও তো ইতিহাসের পুনরাবৃত্তি। অমিতেন্দু একদিন তার ব্যাগ থেকে টাকা তুলে নেওয়ার সময় হাতে নাতে ধরেছিলেন খোকাকে, অথচ গায়ে একটি আঁচড়ও দেননি। সেদিন অসহায় মুখে শুধু বলেছিলেন, তুই কেন আমায় এত বড় শাস্তি দিলি খোকা? লোকে বলবে চোরের বাবা, এর থেকে আমার মরে যাওয়াও ভালো। সেই একদিন আর খোকা বিপথে যায়নি। বন্ধুদের নিয়ে অত বড় রেস্টুরেন্টে খাওয়ার টাকা কোথায় পেলি বল? অমিতেন্দু দেখলেন তুলির হাতের লাঠির সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে দাদু ভাই,
আজকাল আর মার খেয়ে কাঁদে না ছেলেটা, ওর ভাবখানা যেন কত মারবে, মারো, তুই আমার আংটি চুরি করেছিস, আজ তোকে মেরেই ফেলবো। তুলি লাঠি তুলতেই চোখ বন্ধ করে নিলেন অমিতেন্দু সরকার। এই মারধর আর দেখতে পারেন না। কই সপাং করে আওয়াজ হলো না তো। চোখ খুলতেই দেখলেন খোকা এসে ধরে ফেলেছে লাঠি। তুলি চিৎকার করছে, খোকার হেলদোল নেই, হাঁটু গেড়ে বসেছে ছেলের সামনে। খোকার চোখে জল। তুই আমায় এত বড় শাস্তি দিলি বাবা, লোকে বলবে চোরের বাবা, তার থেকে একটু বিষ এনে দে, খেয়ে মরে যায়। হঠাৎ ডুকরে কেঁদে উঠল দাদু ভাই, বাবার গলা জড়িয়ে ধরে বলল, আমি আর কোনো দিন করবো না বাবা। খোকা তখন তাকিয়ে 5 বছর আগের ছবি হয়ে যাওয়া অমিতেন্দুর দিকে। অমিতেন্দুও যেন ছেলের দিকে তাকিয়ে হাসছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবিতা রায় বিশ্বাস। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন দীপারুণ ভট্টাচার্য। দীপারুণকে অনুরোধ করছি আলোচনার জন্য। দীপারুণ। শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, সবিতা রায় বিশ্বাস খুব ভালো পড়েছেন গল্পটা, এটা প্রথমেই বলে নেওয়া ভালো। আচ্ছা, যাই হোক, আমি গল্পটির নাম পুনরাবৃত্তি। এই লেখাটা তপনবাবু আমাকে আগে পাঠিয়েছিলেন, তা আমি বেশ কয়েকবার পড়েছি। আর এখন সবিতাদি যে গল্পটা পড়লেন তাতে আমি দেখলাম আমার কাছে যে গল্পটা এসেছিল তার থেকে একটু একটু বোধহয় পরিবর্তন করা হয়েছে, এবং পরিবর্তনটা ভালোই লাগলো। যাই হোক, যেহেতু লেখকের নাম তপনবাবু বলেননি, কাজেই অনুমান করা ছাড়া কোনো উপায় নেই। আমি কয়েকটা বিষয় এখানে অনুমান করেছি। যেমন, লেখক একজন নারী, তিনি বেশ কয়েক বছর ধরেই অনুগল্প চর্চা করছেন, অন্যান্য লেখকের অনুগল্প পড়েন এবং নানান পত্রপত্রিকায় অনুগল্প নিশ্চয়ই লেখেন। এটা বলছি কারণ তিনি খুব স্পষ্টভাবেই জানেন অনুগল্প শুরু আর শেষে একটা চমক দিতে হয়। শুরুর চমক এমন হবে যাতে পাঠক বাকিটুকু পড়ার উৎসাহ পাবেন। সেই জন্যই অমিতেন্দু হঠাৎ কিছু একটা দেখে ফেলা দিয়ে গল্প শুরু হয়েছে, এবং গল্প শেষ হয়েছে সেই কথার পুনরাবৃত্তি দিয়ে, যেটা অমিতেন্দু অনেক বছর আগে তার ছেলেকে বলেছিলেন। এইভাবে বিচার করলে বলতেই হবে যে গল্পটার যে নির্মাণ কাঠামোর ক্ষেত্রে লেখক তার অর্জিত মুন্সিয়ানা দেখিয়েছেন। এই জন্য সাধারণ বিষয় নির্ভর এই গল্পটি সরল একটি গল্প, এটাও কিন্তু আমাদের কাছে একটা আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো যে এই আকর্ষণ তৈরি করাই কি অনুগল্পের উদ্দেশ্য? অনুগল্প বা অল্প কথার গল্পের ট্যাগলাইন হতে পারে কথা কম ভাবনা বেশি। অর্থাৎ লেখক তার অনেক ভাবনাকে অল্প কথায় ছোট্ট ঘটনায় ধরবেন, পাঠক সেটা পড়ে লেখকের ভাবনার একটা নাগাল পাবেন, অন্তত নাগাল পাওয়ার একটা চেষ্টা করবেন। এই জন্যই সার্থক অনুগল্পরা নর্মালি রূপক ধর্মী হয়, যেমন বনফুলের নিম গাছ, যেখানে একটা নিম গাছের গল্পের আড়ালে লেখক শোনাচ্ছেন এক নারীর গল্প, যে ইচ্ছা থাকা সত্ত্বেও কেবলমাত্র শিকড়ের টানে সংসার ছেড়ে চলে যেতে পারছে না। বিচার করলে দেখা যাবে বিশ্ব সাহিত্যের সেরা অনুগল্পগুলো মাল্টি লেয়ার্ড এবং মাল্টি ডাইমেনশনাল। এই গল্পটি সেই চাহিদা কতটা পূরণ করতে পেরেছে আমার মনে হয় সেটাই আলোচনার বিষয় হওয়া উচিত। কাহিনী আমাদের মোটামুটি পরিচিত, সব বাড়িতে এরকম সন্তান এবং অভিভাবকদের আমরা দেখেছি, আমরা নিজেরাও হয়তো এর ব্যতিক্রম নয়। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে শারীরিক শিক্ষার চেয়ে মানসিক শিক্ষা অনেক বেশি কার্যকরী। গল্পের শেষে অমিতেন্দু কি উপলব্ধি করছেন, বহু বছর আগে তিনি যে শিক্ষা তার সন্তানকে দিয়েছিলেন সেই শিক্ষা তার মধ্যে এখনো বেঁচে আছে। আবার কেউ বলতে পারে যে শিক্ষা চট করে যে তিনি পুনরাবৃত্তিও ঘটছে একইভাবে, একই শিক্ষা দীর্ঘদিন ধরে চলছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আমরা এই গল্পটা নিয়ে ভাবতে পারি। তো কাজে এই গল্পটা মাল্টি লেয়ার্ড বলে আমার মনে হয়েছে। আর এই গল্পটা শেষে যে অমিতেন্দুর ছবি এবং সেই সঙ্গে তার খোকার মনের একটা পরিবর্তন সব মিলিয়ে
যে ব্যঞ্জনা তৈরি করার কথা ছিল সেটাও আমার মনে হয়েছে যে এই গল্প যথেষ্ট করতে পেরেছে। তো সব মিলিয়ে অনুগল্পের নিরিখে যদি আমি গল্পটাকে বিচার করি তাহলে আমি বলবো যে গল্পের লেখার মধ্যে একটা চমক আছে, গল্পের মধ্যে ব্যঞ্জনা আছে এবং বিভিন্ন রকম চিন্তা ভাবনা লেখক এখানে গুঁজে দিতে পেরেছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই অনুগল্পটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ দীপারুন। এই গল্প নিয়ে পরে আলোচনা হবে, অন্যান্য আলোচকেরা আলোচনা করবেন। এবার আমরা যে গল্পটি পড়বেন, যিনি পাঠ করবেন, এনাক্ষী কয়েল মণ্ডল। এনাক্ষীকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। নমস্কার। নমস্কার, আমি যে গল্পটা পড়ছি তার নাম অন্যরকম। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা। মা, এই দেখো, সৌম্যদীপ আমার জন্য এই লিপস্টিকটা পাঠিয়েছে। কি বোকা বোকা না? বলেছে এটা লাগিয়ে ঝরঝরিয়ে ঝর্ণার মতো বইতে থাকে তিন্নি। মনে মনে ভীষণ আনন্দ আর গর্ব হয় অতসীর। তার একমাত্র মেয়ে, নিজের সঙ্গী নির্বাচন থেকে শুরু করে সমস্ত কথাই অতসীর সাথে ভাগ করে নিতে চায়। কিন্তু সেই আনন্দ একটুও প্রকাশ না করে সে বলে, প্লিজ তিন্নি, থামো এবার। খুব ভালো হয়েছে, এটা তোমার ভ্যালেন্টাইনের গিফট। সব কথা মাকে বলতে নেই মাম্মা। যাও, এবার লিপস্টিক লাগিয়ে ওকে ছবি পাঠাও। মেয়েকে খানিকটা ধমক দিয়েই ঘর থেকে বেরিয়ে আসে অতসী। এখনকার মেয়েদের তুলনায় খানিক অন্যরকম তার মেয়ে তিন্নি। হবেই তো, তার জীবনও যে বড় অন্য রঙের। জন্মের সাথে সাথেই অতসীর লড়াইয়ের সাথে তিন্নির লড়াই জুড়ে গিয়েছিল। আজ থেকে 25 বছর আগে একা অবিবাহিতা মায়ের লড়াইয়ের দিনগুলোতে সেভাবে পাশে ছিল না চেনা কেউই। তবে নানা অচেনা সহৃদয় মানুষ আর অতসীর চাকরি, এই ছিল সেদিনের লড়াইয়ের হাতিয়ার। 3 বছরের তিন্নি প্রথম দুদিন স্কুলে যাওয়ার পরই প্রশ্ন করে, মাম্মা, বাবা কি হয়? এই প্রশ্নের উত্তরে সে মায়ের চোখের জল না দেখে হয়তো আগুন দেখেছিল। কি বুঝেছিল কি জানি। সেই দিন থেকে আজও বাবা নিয়ে আর একটি প্রশ্নও করেনি তিন্নি। ওই কচি মেয়ে কি বুঝেছিল কি জানি। একলা মায়ের লড়াইয়ে সামিল হয়ে একের পর এক হার্ডল দুজনে মিলে পেরিয়ে এসেছে 25 বছর ধরে। সেদিন না জানালেও বছর 5 আগে তিন্নি যখন উচ্চশিক্ষার জন্য পাড়ি জমালো, তার কয়েকদিন আগেই অতসী তার নিজের মনের ঝাঁপি উজাড় করে দিয়েছিল তিন্নির হাতে। এখন তিন্নিও ভীষণই কৃতী, কিন্তু অসুবিধা একটাই, পুরুষদের প্রতি তীব্র অবিশ্বাসে ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে তিন্নির ভালোবাসার জগৎ। কিছুতেই মেয়েকে কোনো ছেলেকেই পছন্দ করে উঠতে পারছে না। অতসী খুব চিন্তায় থাকে এই নিয়ে। তিন্নিকে কিছুতেই বোঝাতে পারে না, সবাই একরকম হয় না। তার মায়ের জীবনের অঙ্ক অন্যরকম হয়েছে বলে সবার জন্যই তা প্রযোজ্য নয়। এসব বললে হা হা করে হেসে উঠে তিন্নি বলে, এতই সহজ? তবু বেদনায় নিজ হাতে রাখি মৃত্যুর প্রস্তর, যাতে কাউকে না ভালোবেসে ফেলি। শিউরে ওঠে অতসী। কোথায় পেলি তুই এই কবিতার বই? মুখ চেপে ধরে তিন্নির। কতকাল পরে সে শুনছে বিনয় মজুমদারের কবিতা। তবে কি
রক্ত কথা বলে ভেতরে ভেতরে? আসলে ওদের গল্পটা অন্যরকম হতেই পারত। নমস্কার। ধন্যবাদ এনাক্ষী। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন অমিতাভ দাস। অমিতাভকে অনুরোধ করব আলোচনার জন্য। শুভ সন্ধ্যা তপনদা, আশা করি কথা শোনা যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ, আমরা অনুগল্প শুনলাম অন্যরকম। গল্পটা আমি আগেই পেয়েছিলাম, সুখপাঠ্য গল্প, এবং যিনি পাঠ করলেন তিনিও খুব মানে চমৎকার পাঠ করেছেন। গল্পটা এই যে অন্যরকম নামকরণের মধ্যে অনেক কিছু একটা সম্ভাবনার কথা তিনি বলে দিয়েছিলেন। আবার গল্পটা শেষও হচ্ছে এইভাবে যে তাদের গল্পটা অন্যরকম হতেই পারত, এই বলে গল্পটা শেষ হচ্ছে। তার মাঝে যে একটা প্যারার মধ্যে সম্পূর্ণ গল্পটা বলা হলো, গল্পটা যখন হাতে পেয়েছিলাম আমি, বিনয় মজুমদারের কবিতা শেষ অংশে রয়েছে। গল্পটা শুনে আপনারাও যারা শুনছেন, আমরা বুঝতে পারছিলাম যে মা মেয়ের গল্প, মায়ের লড়াইয়ের গল্প, তিন্নির গল্প। তিন্নিকে তার বয়ফ্রেন্ড উপহার দিচ্ছে এবং মা জানাচ্ছে সব কথা মাকে বলতে নেই। একটা বয়সের পর কিছু জিনিস গোপন রাখতে হয়, কিছু কথা গোপন রাখতে হয়। এবং এই মাই বলছে যে যাও লিপস্টিকটা দিয়ে এসো, ছবি তুলে পাঠাও। চলছিল এভাবেই। তারপর অতসীর লড়াই, অতসীর তিন্নিকে বড় করে তোলা, এবং তিন্নিও এখন যা গল্প থেকে বুঝলাম যে পরিণত, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। কিন্তু তারপরে একটা দেখলাম আমরা যে গল্পের মধ্যে যে কোনো ছেলেকেই পছন্দ হচ্ছে না, বা কারোর সঙ্গে ঠিক সেভাবে রিলেশন হচ্ছে না, বা মা ভাবছে তাহলে কি আমার মেয়ের জীবনটা এরকমই হবে আমারই মতো, এরকম একটা আশঙ্কা, দোলাচল। তারপর বিনয় মজুমদারের কবিতা। এবং এখানে একটা কথা বলবো, অনুগল্পের তো জায়গা কম, অনেক কিছু বলার জায়গা কম। তো এই কবিতাটা দিয়ে যিনি গল্পটি লিখেছেন তিনি অনেক কিছু প্রকাশ করেছেন, অনেক কিছু বলে দিয়েছেন। তো এই যে অনেক কিছু বলে দিলেন এবং অনেক সম্ভাবনা তৈরি করে দিলেন গল্পের মধ্যে। অনুগল্পের অনেক দরজা জানলা থাকে, একটুখানি লেখক খুলে দেন এবং পাঠক সেই দরজা জানালাগুলো নিজেকে দিয়ে নিজের হাতে সেই যে ঘটনাগুলো ঘটতে পারে, সম্ভাব্যতা আর কি, অনেকগুলো দিক, অভিমুখ খুলে যেতে পারে, সেই জায়গাগুলো গল্পকার দেখান। এবং এক ধরনের গল্পকার, আমার মনে অনুগল্পকারদের খুব ম্যাজিশিয়ান মনে হয়। পাঠকদের সামনে একটা ম্যাজিক তৈরি করে অনুগল্পের মাধ্যমে, যে পাঠক তুমি বুঝে নাও কোথা দিয়ে যাবে, কোথা দিয়ে বেরোবে, ভেতরে আরেকটা অন্দরমহল আছে, গল্পের ভেতরে আরেকটা গল্প আছে। সেই সম্ভাবনাটাও এই লেখক তৈরি করেছিলেন, চমৎকার তৈরি করেছিলেন। কিন্তু আমরা অনেক রকম প্রশ্ন পড়তে পড়তে পাঠকরা ভাবছিলাম যে তাহলে তিন্নি কি করবে? তাহলে কি তিন্নির জীবনে কেউ এলো না? তিন্নি কি বিয়ে করবে না? তিন্নির কি কোনো পুরুষকে ভালো লাগলো না? বা তিন্নির জীবনটাও কি অতসীর মতোই একমুখী হবে, একটা বেরঙিন একটা জীবন, বা রংহীনতায় কাটবে, বা একাকিত্বে কাটবে? কারণ এখানে একটা জায়গায় আমরা বর্ণনা দিয়েছি যে যখন ছোটবেলায় স্কুলে গিয়ে যে একটা জায়গায় বলেছে যে মা বাবা কে হয়, তার উত্তরে তার যা উত্তর পেয়েছে তারপর থেকে লেখক জানাচ্ছেন যে মানে তিন্নি কখনো জানতে চায়নি বাবার সম্পর্কে, তার কোনো প্রশ্ন করেনি। তো এইরকম একটা জায়গায়, এবং তারপর যে কবিতা, যে বেদনাকে চয়ন করে মানে জীবনে এইভাবে কাটানো যায় কিনা, বা ইত্যাদি ইত্যাদি, এই অবধি অনেকগুলো প্রশ্ন আসছিল। এবং গল্পটা ওখানে শেষ হয়ে গেলে ভালো হতো, গল্পটা ওখানেই শেষ হতে পারতো। পাঠক তার মতো করে তার সেই ম্যাজিকের জগতে চলে যেত, যে এরপরে কি হবে পাঠক ভাবুক। এবং লেখকরাও এটা করেন, পাঠকের জন্য অনেক কিছু ছেড়ে দেন অনেকটা জায়গায়। যেবার এই বিস্তৃত আকাশ ছেড়ে দেওয়া হলো, নীল আকাশে তুমি চলে বেড়াও, তুমি বুঝে নাও এর উত্তর কি হবে, তিন্নি কোথায় যাবে, বা গল্পটা কোথায় শেষ হতে পারে। এই অবধি সব ঠিকঠাক আছে। এবং নিজেও একজন অনুগল্পকার হিসাবে এবং অনুগল্প চর্চাকারী হিসেবে আমার মনে হয়েছে যে
এই গল্পের একটা ত্রুটির জায়গা, সেটা হচ্ছে শুরু হলো অন্যরকম গল্পের নামকরণ, এবং শেষেও লেখক নিজেই সম্পূর্ণ গল্পটা বলার পর, এত চমৎকার একটা গল্প লেখার পর, গল্প তৈরি করার পর শেষে গল্পের উপরে জল ঢেলে দেয়। কিভাবে? যে ওদের গল্পটা একটা দরকার কি ছিল, ওদের গল্পটা অন্যরকম হতে পারতো, হ্যাঁ হতে পারতো অন্যরকম, এবং অন্যরকম হতে পারে। আপনি গল্পকার, আপনি কেন বলে দেবেন গল্পটা অন্যরকম হতে পারতো? তার মানে আপনি তো গল্পটাকে একমুখী করে দিলেন, যে মেয়েটি তার মানে মায়ের পথেই যাবে। যে গল্পের যে এত ব্যাখ্যা, গল্পের যে এত বিশ্লেষণের জগৎ, এবং আপনি যেভাবে গল্পটাকে স্থাপন করেছিলেন, এবং আপনি বিনয় মজুমদারের কবিতাকে কোট করেছেন গল্পের মধ্যে, সেখান থেকে যে একটা গভীরতা, গল্পের একটা বিস্তার, সে বিস্তারটাকে নিজের হাতে নষ্ট করে ফেলেছেন। খুব দুঃখিত, কার গল্প আমি জানি না, আর একটু পরে জানা যাবে। আমি অন্তত গল্পকার হিসাবে, একজন পাঠক হিসাবে আমি হতাশ হয়েছি শেষ শব্দটা পড়ে, এবং নিজের গল্পকাররা না অনেক সময় নিজের লেখাকে হত্যা করে, নিজের লেখাকে গলা টিপে হত্যা করে। এই গল্পের লেখক যেই হন আপনি, আমি খুব দুঃখিত। এই শেষ যে লাইনটি, যে ওদের গল্পটা অন্যরকম হতে পারতো, এই কথাটি বলে গল্পটিকে আপনি নষ্ট করে দিয়েছেন। এছাড়া বাকি সবটুকু চমৎকার। আর গল্পের নামকরণটা একটু অন্যরকম হতেই পারতো, মানে গল্পের নামকরণ অন্যরকম, অনেক ভাবনা চিন্তার জায়গা ছিল নামকরণটা নিয়ে। নামকরণটার মধ্যে অনুগল্পে না একটা জ্যোতি চিহ্ন, একটা পাংচুয়েশন, একটা শব্দ, একটা লাইন অনেক মানে অর্থ বহন করে। কিছুক্ষণ আগে দীপারুণ বাবু বলছিলেন না যে কম কথা ভাবনা বেশি, একদমই তাই। অনুগল্প হচ্ছে কম কথার শিল্প, খুব কম কথায় যতটা বেশি বলা যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। এমনি গল্পটা ভালো লেগেছে, কন্টেন্টও খুব গল্পের ভালো, কিন্তু ওই যে জায়গাটা বললাম, ওই জায়গাটা আমার খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে। এই জন্য গল্পটা মনে হয়েছে ঠিক যেখানে উত্তরণ করার কথা ছিল সেখানে গল্পটা পৌঁছলো না। এইটুকুই। নমস্কার, শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকবে। ধন্যবাদ অমিতাভ। এই গল্প নিয়ে আমাদের পরেও আলোচনা হবে। তা আমরা এবারে শেষ পর্বে দুজন গল্প পাঠকের কাছে চলে যাব। এবারে গল্পটি পড়বেন শুভশ্রী সাহা। শুভশ্রী সাহাকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। তারপরে গল্প পড়বেন মল্লিকা ব্যানার্জি। এই দুটি গল্প নিয়ে আলোচনা করবেন চন্দন ঘোষ। আমি প্রথমে শুভশ্রী সাহাকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। শুভশ্রী সাহা। হ্যাঁ, নমস্কার। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে জানাই। গল্পের নাম খিদে। রক্তাক্ত মাংসপিণ্ডগুলি বাতাসে ছুড়ে দিয়ে শয়তানটা হা হা করে হাসছে। এই হলো ওভারি। হুশ, যা, ওই যে উড়ে যাচ্ছে ফেলোপিয়ান টিউব। খর্গ দিয়ে সব কুচি কুচি করে দিয়েছি, সার্ভিক্স, ইউটেরাস, সব। শয়তানটার 2 হাত বেয়ে রক্ত ঝরে পড়ছে। কি যেন কাঁদছে, মা মা আমাকে বাঁচাও। না না, মেরো না, ওকে বাঁচতে দাও। দেবী ঘুমের মধ্যে গোঙায়। কি হলো দেবী, স্বপ্ন দেখেছো? ওঠো, উঠে পড়ো, লাঞ্চ টাইম হয়ে গেছে, খাবার এসে যাবে এক্ষুনি, মহিন বলে। কম্বল সরিয়ে উঠে বসে দেবী। এসি কম্পার্টমেন্টেও ঘেমে উঠেছে। কি বিভীষৎ স্বপ্ন। চেন্নাইয়ের সবচেয়ে বড় হাসপাতাল বলে দিয়েছে অপারেশন ছাড়া সার্ভাইকাল কার্সিনোমার সম্ভাবনা দূর করা অসম্ভব। মহিন কলকাতার নার্সিংহোমে হিস্টেকটমিটা করাতে চায়। তাই এখন ঘরে ফিরছে। আর সেই থেকে তার মাতৃসত্তার অন্ধকার ভবিষ্যৎ দেবীকে শয়নে স্বপনে তাড়া করে বেড়াচ্ছে। ট্রেনের একঘেয়ে খাবার বাদ দিয়ে বিষাদগ্রস্ত দেবীকে একটু চাঙ্গা করতে মহিন তার প্রিয় খাবার ফ্রাইড রাইস, চিলি চিকেন আনিয়েছে অনলাইনে। একটা জংশন স্টেশনে দিয়ে গেল খাবারটা। 2 টায়ারের অন্য 2 সহযাত্রী ওদের নিভৃতে খাওয়ার সুযোগ করে দিতে বাইরে গেছে। মহিন সাইড টেবিলে দেবীর ট্রেটা রেখে অ্যালুমিনিয়াম ফয়েল খুলে দিয়ে বলল, নাও, খেয়ে নাও তাড়াতাড়ি, আমাদের খাওয়া হলে ওরা খেতে আসবে। দেবী আসন পেরি হয়ে বসে কোলে তোয়ালে বিছিয়ে
সবে খাওয়া শুরু করবে, একটা বিশাল হৈ হৈ রব ছুটে এলো তাদের দিকে। স্টেশনে ট্রেন থামতেই প্রত্যেকে দুটো বাচ্চা তাদের কামরায় উঠে ঢুকে পড়েছে তাদের কূপে। একটি বছর 5 ছেলে, অন্যটি বছর 3 মেয়ে। পরনে ময়লা জামা, ততোধিক মলিন তাদের চেহারা। ঝুঁকেই থমকে দাঁড়িয়ে পড়েছে। সুখাদ্যের লোভনীয় গন্ধে কূপের ভেতরটা তখন মম করছে। ওরা লোপুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই দিকে। দেখতে দেখতে ছুটে এসেছে তাদের মা। জট বাঁধা চুল, নোংরা সালোয়ার কামিজ, উড়নচণ্ডী চেহারা। কোলে বছর 3 আরেকটি পুত্র সন্তান, নাদুস নুদুস চেহারা, মুখে আঙুল গুজে আছে, নাল গড়িয়ে পড়ছে হাত বেয়ে, চোখে মুখে খুশির আভা। জীবনে বেঁচে থাকার যুদ্ধের কোনো আঁচ লাগেনি যে তার গায়ে। ভারী সুন্দর দেখতে বাচ্চাটা। দেবী ভাবে, আর বহু প্রসবিনী মা ও তার সন্তানদের দিকে বুভুক্ষুর মতো চেয়ে থাকে। শেষ হলো গল্পটা। ধন্যবাদ শুভশ্রী। আমরা পরের গল্পে চলে যাব। এটি পড়বেন মল্লিকা ব্যানার্জি। মল্লিকা ব্যানার্জিকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। নমস্কার, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, গল্পের নাম সুখোমিটার। বিজ্ঞানী সুরঞ্জন ব্যানার্জি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। জীবনের 26টা বছর তিনি এই যন্ত্রের পেছনে দিয়েছেন, আর আজ যন্ত্রের কাঁটা জানান দিচ্ছে তিনি ব্যর্থ। 26 বছর আগে সুস্মিতা যখন ওকে প্রত্যাখ্যান করেছিল, তিনি শুধু বলেছিলেন, একদিন আমি তোমাকে আমার সমস্ত যন্ত্রণা, অকুণ্ঠ অসহায়তা দেখাবো। সুস্মিতার চোখে সেদিন নিরাসক্তি ছাড়া আর কিছুই ছিল না। আকাশে ছিল অতলান্ত মেঘ, চারপাশ দিয়ে বয়ে যাচ্ছিল চৈত্রের উদাসী হাওয়া, পাতা ঝরার অলিক শব্দ অথবা নৈশব্দ। তারপর থেকে আজীবন মুখচোরা ব্রিলিয়ান্ট ছাত্রটি জীবনের প্রত্যেকটি মুহূর্ত উৎসর্গ করেছেন এই যন্ত্রের পিছনে, যে যন্ত্র মানুষের মানসিক যন্ত্রণা পরিমাপ করতে পারবে। যন্ত্রটির মাঝখান বরাবর শূন্যের কাঁটা, দুদিকে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত দাগ কাটা। একদিকে পজিটিভ, অন্যদিকে নেগেটিভ। পজিটিভ 30 বিজ্ঞানী সুরঞ্জন ব্যানার্জির কাছে যন্ত্রণার সর্বোচ্চ একক। খুব সম্ভবত ওই বয়সে সেই যন্ত্রণার বর্ণ পরিচয় তিনি নতুন করে শিখেছিলেন বলে। স্বাভাবিকভাবেই আজ প্রথম পরীক্ষাটা করেছিলেন নিজের ওপরেই। তারপর নিজের চোখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। যন্ত্রের রিডিং -21। এর অর্থ যন্ত্রের চোখে ওর কোনো যন্ত্রণা নেই। উনি একজন সুখী মানুষ। আর্তনাদ করে উঠলেন বিজ্ঞানী। এখানেও তিনি হেরে গেলেন। সুস্মিতার মুখটা মনে পড়তে থাকলো। তিনি বলছেন, একদিন ঠিক দেখাবো আমি, যন্ত্রণার ভিতর তোমায় আমি যতটা পেয়েছি আর কেউ কোনো দিন তোমায় সেভাবে পায়নি। আর আজ 26 বছরের সাধনা জানাচ্ছে ওর কোনো যন্ত্রণা নেই। টুকরে কেঁদে উঠলেন তিনি। শেষ বিদায়ের দৃশ্যটা আবার জ্বলে উঠল চোখের সামনে। দেবদারু গাছের নিচে সুস্মিতা দাঁড়িয়ে, যেন প্রত্যাখ্যানের অসহ্য অপরূপ দেবী। মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন বিজ্ঞানী। ওনার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে উদাসী বকুলের মতো। যন্ত্রের কাঁটা ঘুরছে, -22, -23। নমস্কার। ধন্যবাদ মল্লিকা ব্যানার্জি। এই দুটি গল্প, খিদে এবং সুখোমিটার, এই দুটি গল্প নিয়ে আলোচনা করবেন চন্দন ঘোষ। আমি চন্দন ঘোষকে অনুরোধ করছি আলোচনার জন্য। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার। আচ্ছা, সবাইকে নমস্কার। আর অজানা গল্পকারদের এবং গল্প যারা পাঠ করলেন তাদের আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি এই গল্প দুটো আগেই পেয়েছি। আগে না পেলে অবশ্যই এভাবে আলোচনা করা যায় না। হ্যাঁ, আমি গল্প দুটিকে আলাদা আলাদাভাবে বলবো। একটি সার্থক অনুগল্পের বৈশিষ্ট্য হলো পরিবেশনের আকস্মিকতা, পরিমিতিবোধ ও একমুখীনতা। খিদে নামক এই গল্পটি শুরু হয়েছে খুব চমকপ্রদভাবে একটি বিভৎস দৃশ্যকল্পের মধ্য দিয়ে। পরে বোঝা যায়
এটি একটি স্বপ্ন। এই দৃশ্যায়ন থেকে শুরু হয়ে গল্পটি কিন্তু যে কোনো দিকেই যেতে পারত, কিন্তু তা হয়নি। গল্পটি ট্র্যাডিশনাল রাস্তাতেই হেঁটে গেছে। গল্পটির নাম খিদে। এই গল্পে স্টেশনবাসী ভিখিরিদের খুদকাতর ছবিটির পাশাপাশি মাতৃত্ব পিয়াসী অথচ ভাগ্যের রাতে আহত এক মহিলার মাতৃত্বের খিদেও ফুটে উঠেছে। আর সেইখানেই গল্পের নামকরণের সার্থকতা। বস্তুত এইরকম একটি চমকপ্রদ শুরুর থেকে গল্পটি অন্যদিকেও মোড় নিতে পারত। যেমন জরায়ু ক্যান্সার ও অপারেশনে ভয়ে আতঙ্কগ্রস্ত মহিলাটির ভয় ও দুশ্চিন্তার একটি আখ্যান হতে পারত এটি। শুরুর দিকে শুনে মনে হচ্ছিল যে এটা একটা ম্যাজিক রিয়াল জগতে নিয়ে যাবে না তো, কিন্তু লেখক সেরকম চাননি। তিনি স্ট্রেট ব্যাটে খেলেছেন, চিরন্তন মাতৃত্বের বুভুক্ষার দিকে নিয়ে গেছেন গল্পটিকে। এখানে একদিকে দেবীর সন্তানহীনতা বা জরায়ু বাদ দেওয়ার যে যন্ত্রণা, তার পাশাপাশি একটি ভিখিরি মায়ের একাধিক সন্তান নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটা অসহ্য কন্ট্রাস্টের জায়গায় চলে গেছে। এখানে গল্পটির সার্থকতা ফুটে উঠেছে। এই গল্পটির একটি টেকনিক্যাল ত্রুটির কথা আমি না উল্লেখ করে পারছি না। সেটা হচ্ছে যে গল্পটিতে বলা হয়েছে একটা এসি 2 টায়ার কোচ, আবার পরবর্তী সময় বলা হয়েছে যে একটা কূপের মধ্যে ভিখিরিগুলো ঢুকে পড়েছে। এবার কথা হচ্ছে, আমি একজন অথেন্টিক মানুষের কাছ থেকে ভেরিফাইও করেছি। প্রথমত ভারতীয় রেলে এখন এসি 2 টায়ারে কোনো কূপে থাকে না, ওটা ফার্স্ট ক্লাস এসিতে থাকে। দ্বিতীয়ত 2 টায়ার এসিতে হুট করে ভিখিরি ঢুকে পড়া একটু মুশকিল। এই ব্যাপারটাতে আমি লেখকের দৃষ্টি আকর্ষণ করছি। মোটের উপর গল্পটি বেশ মনোগ্রাহী হয়েছে। সুখ মিটার। আক্ষরিক অর্থে এই গল্পটি একটি অত্যন্ত সুলিখিত অনুগল্প। এই গল্পের যিনি প্রোটাগনিস্ট, সেই বিজ্ঞানীর সুখ দুঃখ মাপতে একটি যন্ত্র আবিষ্কার করেছেন। তার ধারণা, প্রেমিকার প্রত্যাখ্যানের কারণে তিনি অপরিমেয়ভাবে দুঃখী। সেটা তিনি এই যন্ত্রের মাধ্যমে আজ নিজেই পরিমাপ করে দেখতে চান। কিন্তু হায়, তিনি যেন হেরে গেলেন। যন্ত্র দেখালো তার আসলে কোনো দুঃখই নেই, তিনি চূড়ান্ত সুখী। কিন্তু তিনি কিভাবে হারলেন? তার যন্ত্র কি ভুল দেখাচ্ছে? বিজ্ঞানী হিসেবে তিনি কি ব্যর্থ, নাকি তার অনুভবেই ভুল ছিল? তিনি প্রেমিকার প্রত্যাখ্যানজনিত দুঃখকে বুকের বোতাম খুলে দেখাতে চেয়েছিলেন, কিন্তু তার যন্ত্র আজ বলছে যে তিনি সুখী। বিজ্ঞানী আসলে নিজেই নিজের কাছে হেরে গেছেন, তাই তার চোখে আর জল। প্রেমিকার বিচ্ছেদের দুঃখকে হয়তো তিনি কাজের প্যাশনের মধ্য দিয়ে অতিক্রম করে এসেছেন, তাই তিনি অন্য অর্থে সুখী। তিনি সেটা নিজেই বুঝতে পারছেন না। যন্ত্র হয়তো ভুল দেখাচ্ছে না। গল্পের এই অন্তিম পর্বের দোলাচল পাঠককে অনেকগুলো প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। তাহলে কি অজান্তেই ব্যবহারিক জীবনের সাফল্য ব্যক্তিগত হাহাকারকে ছাপিয়ে ওঠে, সব দুঃখ ভুলিয়ে দেয়? এই বিপ্রতীর দোতনা গল্পটিকে একটি সার্থক অনুগল্পে উত্তীর্ণ করেছে বলে আমার বিশ্বাস। শেষ। ধন্যবাদ চন্দন ঘোষ। 6টি গল্প পড়া হয়েছে: আস্তানা, মাটির প্রতিমা, পুনরাবৃত্তি, অন্যরকম, খিদে, সুখ মিটার। এই 6টি গল্প নিয়ে ঘোষিত আলোচকেরা আলোচনা করেছেন। আর কেউ কোনো গল্প নিয়ে কি আলোচনা করবেন? গল্পটি এখন ওপেন করা হচ্ছে, আপনারা যে কেউ যে কোনো গল্প নিয়ে আলোচনা করতে পারেন। যদি কেউ আলোচনা করতে চান করতে পারেন, তা না হলে আমি গল্পকারের কাছে চলে যাব। এবার গল্পকারদের একটা ভূমিকা আছে। আমি একটু প্রথম দুটো গল্প নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আমি কিশোর চক্রবর্তী। হ্যাঁ, খিদে এবং সুখমিটার খুব সুন্দর আলোচনা হয়েছে। যিনি সমালোচক ছিলেন অত্যন্ত সুন্দর ইয়ে করছেন। অন্যরকম গল্পটাতে সমালোচক একটু বেশি হার্শ, এতটা না বললেও চলতো। হ্যাঁ, ওনার প্রতিবাদের জায়গাটা ঠিক যে এটাতে বড্ড বেশি জিনিস লোড করে দেওয়া হয়েছে একটা গল্পটার মধ্যে। কিন্তু যেটা আমার মনে হয়েছে পুরোপুরি জাস্টিস করা হয়নি সেটা হচ্ছে প্রথম দুটো গল্পে। আস্তানা অত্যন্ত একটা সুন্দর গল্প,
প্রথম দিকের লাইন দুটো তিনটে হয়তো একটু বেশি লেখা হয়েছে, কিন্তু যেটা রয়েছে এই যে ওই একটা মোবাইল, আস্তানা, মোবাইলটা একটা খুব সিম্বলিক ব্যাপার এই গল্পটার মধ্যে। যোগাযোগ, এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা লোক আস্তানা খুঁজে বেড়াচ্ছে, এবং সে আস্তানা খুঁজে বেড়াচ্ছে এমন একটা জায়গায় যেখানে যখন সে সত্যিকারের রেকগনিশন পাচ্ছে, সে তখন বলছে আমি এই এতটা যোগাযোগ চাই না, এবার আমাকে অন্য জায়গায় যেতে হবে। পুরো জিনিসটা আমরা এই যে রহস্য, এই যে মোবাইলটা পেলো, মোবাইলটা থেকে যোগাযোগ হলো, তার থেকে সে নিজের কাছে কিছু রাখতে চাইছে না, সে বলছে আমার আস্তানা, আমি আমার মতন থাকবো, আমাকে আমার মতন থাকতে দেওয়া হোক। সেইখানে যখন আবার তাকে সুখ, প্রতিপত্তি ইত্যাদির লোভ দেখানো হচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। ছোট্ট গল্প, ছোট্ট কয়েক কথা লেখা, বেশি কিছু বলবার চেষ্টা করা হয়নি। এবং এই যে চলে যাবে আর একটা জায়গায়, সে একটা অনির্দিষ্ট পথে, সেটার মধ্যে একটা ব্যঞ্জনা রয়েছে। আমার মনে হয় অনুগল্প হিসেবে এটা বেশ সার্থক গল্প। দ্বিতীয় গল্প যেখানে মূর্তির কথাটা বলা হয়েছে, গল্পের নামটা এখন আর পুরোপুরি মনে পড়ছে না, এই গল্পটাতে কিন্তু আরো অনেক বেশি পাওয়ারফুল গল্প। এখানে একজন মূর্তিকার অনেকটা আমাদের মতন, আমাদের সবার মনের মধ্যেই ক্ষোভ, রাগ, দেশ, হিংসা এইগুলো আসে, প্রতিবাদের ভাষা আসে, কিন্তু নিজেদের মধ্যে আমরা এগুলোকে ছুপিয়ে রেখে দিই। যখন আমি সৃষ্টির কাজে ব্যস্ত থাকি তখন সেইটা প্রকাশিত হয়। মহাদেবেরও তাই হয়েছিল। এখানে মহাদেবও কিন্তু সিম্বলিক। মহাদেব একদিক থেকে সে মূর্তি গড়ছে, গড়তে গড়তে সে জানে না তার ভেতরের সৃষ্টি তাকে বলছে, ওরে তুই দেখা, তোর মেয়েটাকে নৃশংসভাবে মারা হয়েছিল, এটা তোর শিল্প, এটা তোর প্রকাশের জায়গা, ইউ কাম আউট। এটা যখন সে রিয়েলাইজ করতে পারলো, সে যখন অনুভব করতে পারলো, সে তখন বুঝতে পারছে যে তাহলে পর সম্পূর্ণ পিকচারটাই দেখায়। যাকে দেখানো, যে ভিকটিম তাকে দেখিয়ে তো লাভ নেই, যে অত্যাচারটা করেছে সেই শয়তানটাকে ভালো করে দেখাও। এবং সেইখানে সে শুধু মহাদেব না, সেইখানে সে শঙ্কর, সেইখানে সে সংহারকারী, তার একই সঙ্গে সে দেবতার জায়গায় উত্তীর্ণ হয়ে গেছে নিজে। এবং সেই ভাবটা, শিল্পটা সার্থক হয়েছে কারণ আরো অনেকের মধ্যে সেই প্রতিবাদের ভাষাটা জেগেছে। সেই জন্য লাস্ট যে লাইনটা হচ্ছে, আরো অনেকের মধ্যে সেই সংহার ভাব দেখা গেল। এই দুটো গল্প খুব ভালো গল্প। আমি লেখকদের অভিনন্দন জানাতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ কিশোর চক্রবর্তী। আর কেউ কিছু বলবেন কোনো গল্প নিয়ে? হ্যাঁ, আমি সন্দীপ যাযাবর দত্ত। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি প্রথমে কিশোর বাবুকে অত্যন্ত ধন্যবাদ জানাই, তার কারণ আমিও প্রথম দুটি গল্প নিয়ে ঠিক ওইভাবেই ভাবছিলাম যে শেষে যখন দিনু পুরস্কার পাওয়ার ওই যে একটা প্রেক্ষিত থেকে ছেড়ে যখন বলছেন না আমাকে আবার চলে যেতে হবে, আলোচনা করেছিলেন মানুষটা, যথার্থই বলেছেন যে প্রচার বিমুখতা একটা কাজ করছে। কিন্তু এর একটা বিষয় আছে যে প্রথমে কিন্তু তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে সেই অর্থে তার কোনো গুরুত্বহীনতা একটা জায়গা ছিল, কিন্তু যখন এই স্টেশনে এসে সে অদ্ভুতভাবে একটা আত্মযাপন করতে শুরু করলো, নিজের মতো করে থাকা, কিশোর বাবু বললেন এখনই নিজের মতো করেছিলেন, নিজেকে নিজের সাথে আইডেন্টিফাই করতে পারছিলেন, কিন্তু কোথাও গিয়ে যখন এই পুরস্কার পাচ্ছেন তিনি, তখন তো সেটা পাবলিক হয়ে যাবে এবং যার ফলে তার কাছে পুরস্কার যদি আর্থিক পুরস্কার হয়, আবার তার খ্যাতি, তার কিছু বৃত্ত যদি সে লাভ করে, আবার হয়তো সেই যারা বিতাড়িত করেছিল তারা ফিরে আসতে পারে। ফলে এই যে সম্ভাবনার দিকটা গল্পকার ছেড়ে দিয়েছেন আমাদের উপরে, এই জায়গাটা বেশ আমার ভালো লেগেছে, যদিও একটু অতিকথন হয়েছে, এটা কিন্তু আলোচনার সময় বলা হয়েছে। আর দ্বিতীয় গল্পটা কিশোরবাবু যেভাবে বলছিলেন যে আসলে শিল্পীর অবচেতনে যা ধরা থাকে কখনো কখনো শিল্পের মধ্য দিয়ে তাই প্রতিভাত হয়। এখানে এই যে মাটির প্রতিমা গল্পে মহাদেব মৃৎশিল্পী, তিনি দীর্ঘদিন কিন্তু তার এই মেয়ের জীবনে এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে, দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু তিনি শিল্প ওটাকে থেকে সরেছিলেন। কিন্তু কোথাও গিয়ে
তিনি কিন্তু তার ভেতরের যে এই যে একটা যাতনা, তার যে ক্ষোভ, তার যে ক্রোধ, এইগুলো কোথাও গিয়ে একটা পুঞ্জীভূত অবস্থায় ছিল, এবং সেটা যখন সে শিল্পের মধ্যে আবার যখন সে শিল্পকর্মে রত হলো, তখন কিন্তু সেটাই আবার নিজের অজান্তেই হয়তো প্রতিকায়িত হলো। এই জায়গাটা অদ্ভুতভাবে শিল্পী এবং শিল্পের মধ্যে যে একটা টেনশনের যে বাতাবরণ একটা আছে, একটা দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব থাকে, আমি কতটা প্রকাশ করব, কতটা করব না, করলে কতখানি করা উচিত কিংবা কিছু, এই জায়গাতে অদ্ভুত একটা দোলাচল একটা তৈরি করেছেন লেখক যিনি হন মাটির প্রতিমা গল্পে। এটা ভালো লেগেছে, বেশ একটা নান্দনিক দৃষ্টিভঙ্গির থেকে, এস্থেটিক্স এর দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একটা বেশ ভালো জায়গা এই অনুগল্পটার। আর শেষ গল্পটি নিয়ে আমার নিজস্ব একটা অনুভূতির জায়গা আছে, সেইটি বলি বরং। সুখোমিটার যন্ত্র, এইটি অত্যন্ত আমার সমসাময়িক, খুব কন্টেম্পোরারি গল্প বলে মনে হয়েছে এই কারণেই, তার কারণ এখন এআই নিয়ে খুব চর্চা চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব চর্চা চলছে, এবং তার অন্যতম একটা প্রতিপাদ্য যে বিষয় বা সম্ভাবনা সেটা হচ্ছে এই যে এআই কি মানুষকে রিপ্লেস করে ফেলতে পারবে, অর্থাৎ এআই কি পুরোপুরি মানুষের বিকল্প হয়ে উঠতে পারে। ঠিক এই জায়গাতে কোথাও গিয়ে সুখোমিটার যে যন্ত্র আবিষ্কার করেছেন সুরঞ্জন বাবু, সেই দিকটাকেও বোধহয় ইঙ্গিত করা আছে। অর্থাৎ কি, মানুষের তিনি যতই সুখ কিংবা যন্ত্রণার হিসেব নিকেশ করার চেষ্টা করুন যান্ত্রিক উপায়ে, বৈজ্ঞানিক একটি যন্ত্র আবিষ্কার করে, কখনোই যন্ত্র মানুষের বিকল্প হয়ে উঠতে পারে না, সেটা যতই উন্নততর হোক। এইরকম কোথাও একটা বার্তা বোধহয় এই গল্পটার মধ্যে প্রচ্ছন্নভাবে হলো লুকিয়ে আছে, অন্তত আমার সেটুকুই মনে হলো। এবং সেই নিরিখেই আমি বলবো যে এই সুখোমিটার যন্ত্র এটা একটা এই সময়ের গল্প বলে আমার মনে হয়েছে, বিশেষ করে যখন এআই ভার্সেস মানুষের একটা বিষয়কে আমরা এখন প্রচন্ড চর্চা চলছে, আমরা নিজেরাও প্রচন্ড উদ্বিগ্ন এইটা নিয়ে, কিন্তু কোথাও গিয়ে শেষ পর্যন্ত মানুষের জয়, যন্ত্রের থেকেও যে মানুষের এগিয়ে রাখা হলো, যে যন্ত্র ব্যর্থ হচ্ছে এবং মানুষ কোথাও গিয়ে যন্ত্রের উপর নির্ভরশীলতার দিক থেকেও সে হতাশ হচ্ছে, এই সুরঞ্জন বাবুর হারটা কোথাও গিয়ে যেন বৃহত্তর অর্থে মানুষের জয় বলেই আমার মনে হয়েছে। এইরকম একটা বার্তা বোধহয় কোথাও প্রচ্ছন্নভাবে গল্পটার মধ্যে আছে বলেই আমার মনে হলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সন্দীপ যাযাবর দত্ত। আর কেউ আলোচনা করবেন কোনো গল্প নিয়ে? কেউ যদি আলোচনা করতে চান করতে পারেন। ঠিক আছে, তাহলে এবারে আমরা গল্পকারদের কাছে চলে যাব। প্রথম যে গল্পটি আস্তানা, এই গল্পটি লিখেছেন অর্ধেন্দু শেখর সান্যাল। অর্ধেন্দু শেখর সান্যাল চন্দননগরের বাসিন্দা। সংক্ষিপ্ত পরিচয় একটু দিয়ে নিই। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, অবসরের পর গল্প মেলায় যোগাযোগ 2020 সালে, করোনার পর আবার 2021 থেকে গল্প মেলায় বসা। গল্প পড়ার নেশা ছিল। একটা অনুগল্প লিখেছিলাম, ওনার নিজের বয়ানে লিখেছেন, অনেক বছর আগে কিছু বড় গল্প লিখেছি, রবিবারের আড্ডায় বসে নিজেকে ভালো লাগছে। তো প্রত্যেক গল্পকার যে 6 জন গল্পকার আছেন তারা এখানে আছেন। এই গল্পকারদের আমি দুটো ছোট ছোট প্রশ্ন করব। 1 নম্বর হচ্ছে, আপনি অনুগল্প কতদিন ধরে লিখছেন? 2 নম্বর হচ্ছে, আপনি কি ছোট গল্প লেখায় স্বচ্ছন্দ নাকি অনুগল্প, মানে আরাম পান কিসে এবং কেন? এই প্রশ্ন নিয়ে, এই দুটি প্রশ্ন নিয়ে বা 3টি প্রশ্ন নিয়ে আমি গল্পকারদের কাছে যাচ্ছি। তো সময়সীমা কিন্তু 3 মিনিট। তো আমি প্রথমে অর্ধেন্দু শেখর সান্যাল যদি থেকে থাকেন তাহলে যদি কিছু বলেন। অর্ধেন্দু শেখর সান্যাল। নমস্কার সবাইকে। এর অনুষ্ঠানে স্বাগত। আমার তো সংক্ষিপ্ত পরিচয় আপনারা পেয়েছেন। হ্যালো হ্যালো হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে। ওই মানে ছোট গল্প, অনুগল্প লেখা, ছোট গল্প, অনুগল্প এত কিছু আগে জানতাম না।
ওই গৌরদার বাড়ি যাওয়ার পর থেকে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। যদি আমি বলেছি যে বহু বছর আগে একটা গল্প লিখেছিলাম, তখন তো গল্প পড়া নেশা ছিল, সেই হিসাবে ওই আসরে যাওয়ার পর জানতে পারছি কোনটা অনুগল্প, ছোট গল্প, বড় গল্প, সেই হিসাবে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা আমার এখন পর্যন্ত সেরকম কিছু মনে হয় না। যখন যেটা মনে হয়, যেটা এরকম কোনো একটা ভাবি, তখন সেই মতোই লিখি। গৌরদা প্রথম দিকেই বলেছিলেন যখন যেটা মনে হবে সেটা লিপিবদ্ধ করতে, সেই হিসাবে লিখি। ওখানে গিয়ে যে আলোচনা হয় তার থেকে আমার একটা নিজের একটা তৈরি হয়। নমস্কার সবাইকে। ধন্যবাদ অর্ধেন্দু শেখর সান্যাল। পরের গল্প মাটির প্রতিমা লিখেছেন অঞ্জনা রিজ ভট্টাচার্য। অঞ্জনাদি মুম্বাইতে থাকেন, আগে কলকাতায় থাকতেন, এখন মুম্বাইতে আছেন। অঞ্জনাদির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিয়ে, অঞ্জনাদি বহুদিন ধরে লিখছেন। জন্মস্থান অসমের হোজই, স্বল্প কিছুকাল বাদ দিলে বাকি জীবন কলকাতায়। দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর এবং বিএড প্রশিক্ষণ প্রাপ্ত। রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি উভয় শাখাতেই যথাক্রমে সঙ্গীত বিশারদ এবং বি মিউজ। পেশা শিক্ষকতা। স্বল্পকাল সাহিত্য জগতে প্রবেশ করলেও ইতিমধ্যে লেখনীর গুণে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলার সাহিত্য মহলে। উপন্যাস, ছোট গল্প, অনুগল্পতে যথেষ্ট সিদ্ধহস্ত এবং প্রশংসিত। বিভিন্ন বাণিজ্যিক পত্রিকা যথা বর্তমান, প্রতিদিন, সাপ্তাহিক বর্তমান, উত্তরবঙ্গ সংবাদ, তথ্যকেন্দ্র, প্রসাদ, নবকল্লোল, শুকতারা, উল্টোরথ, উৎসব, দক্ষিণী বার্তা, মাতৃশক্তি, সংবাদ, সময় অসময় ইত্যাদি বহু পত্রিকায় এবং সাহিত্য পত্রিকা যথা এবং মুশায়েরা, নন্দন, গল্পগুচ্ছ, গল্পচক্র, ক্রন্দশী, বড় হাওয়া, কফি হাউস, বিহান, সাহিত্য সৃজনী, আলো, অথ, ধরিত্রী কথা, বিশ্ব বাংলা, সাহিত্য বিশারী, অনপেক্ষ ইত্যাদি অসংখ্য পত্রিকায় তিনি তার মুন্সিয়ানার ছাপ রেখেছেন। বেতারে ও দূরদর্শনে গল্প পাঠের জন্য আমন্ত্রিত হয়েছেন একাধিকবার। পুরস্কৃত এবং সম্মানিত হয়েছেন বিভিন্ন পত্রপত্রিকার তরফে। বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন গল্পে প্রথম পুরস্কার। সুরভারতী সঙ্গীত পরিষদ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সাহিত্যকর্মকে বিশেষ স্বীকৃতি দিয়েছেন সাহিত্য সাগর উপাধিতে এবং সম্বর্ধনায় 2007 সালে। প্রসাদ পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত 2010। বিষাদগ্রস্ত এক সময় আনন্দের বীজ রোপণ করেছেন তিনি। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকেই অন্ধকার শেষ কথা নয়, আলোর কথা বলেছেন তিনি তার গল্পে। আর একবার প্রমাণিত হয়েছে সবার উপর মানুষ সত্য, ধ্বংসের ভয় নয়, সৃষ্টির জয়ই শেষ কথা। তাই মনুষ্যত্বের জয়ের ভেরি নিনাদিত হয় তাঁর কলমে। তাঁর প্রথম গ্রন্থ মেঘ ভেজা রোদ্দুর, দ্বিতীয় গ্রন্থ টানাপোড়েন এবং তৃতীয় যৌথ গল্প সংকলন দুমুঠো গল্প প্রশংসিত হয়েছে বিভিন্ন বাণিজ্যিক পত্রিকায় এবং সাহিত্য পত্রিকায়। বর্তমান গল্পগ্রন্থটি পাঠকের মন ছুঁলে সার্থক হবে লেখিকার প্রচেষ্টা। আমি অঞ্জনাদিকে ওই একই প্রশ্ন, যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন সম্পর্কে কিছু বলতে অনুরোধ। অঞ্জনাদি। অঞ্জনাদি আছেন তো? অঞ্জনাদি ছিলেন বোধহয়, এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। না অঞ্জনাদি আছেন, অঞ্জনাদি আছেন, মিউট আছেন, মিউট আছেন। অঞ্জনাদি মিউট আছেন, অঞ্জনাদি মিউট আছেন। অঞ্জনাদি কিছু বলবেন? মিউট আছেন আপনি। হ্যাঁ বলুন অঞ্জনাদি। মিউট আছেন, মিউট আছেন অঞ্জনাদি, একটু আনমিউট করে নিতে হবে। আনমিউট করতে হবে অঞ্জনাদি। মাইক্রোফোনের বটমে হাত দিতে হবে একটু একবার।
আমি মিউট করতে পারবো, আনমিউট করতে পারবো না। অঞ্জনা দি, সেকেন্ড বটনটা একটু হাত দিতে হবে, সেকেন্ড বটন। বাঁ দিক থেকে দ্বিতীয় বটনটা। হ্যাঁ, হয়েছে এবার। হ্যাঁ বলুন বলুন। আমি প্রায় 10 বছর যাবত অনুগল্প লিখছি। তা অনুগল্প লেখা ছোট গল্প লেখার তুলনায় আমি বেশি প্রেফার করি, পছন্দ করি। তার কারণ প্রধানত 4টি। যেমন 1 নম্বর, অনুগল্প আকার বা আয়তনে ছোট, অনেক ছোট। ছোট গল্প যেখানে একটা ভালো স্ট্যান্ডার্ড ছোট গল্প লিখতে গেলে 2000-2500 শব্দ প্রয়োজন হয়, সেখানে একটা অনুগল্প মাত্র 200-250 শব্দে সুন্দরভাবে মানে লেখা যায়। সেই জন্য আকার আয়তনের দিক প্রথম। দ্বিতীয়ত সময়। আমাদের যুগটা হচ্ছে ব্যস্ততার যুগ। এখন সবাই দ্রুত, অতি দ্রুত, প্রতিটি মোমেন্টের অনেক গুরুত্ব। এই গুরুত্ব ব্যস্ততার যুগে আমাদের অনেকক্ষণ বসে একটা ছোট গল্প লেখা, অনেক সময় দেয়া, এখানে অনেক সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে অনুগল্প চট করে লেখা যায় এবং অনেক সময় কম লাগে। সেই জন্য অনুগল্প আমি প্রেফার করি। তৃতীয়ত অনুগল্প হচ্ছে অল্প কথায় বেশি বলা যায়, অল্প শব্দে ব্যাপকতা অনেক বেশি। অর্থাৎ অনুগল্পের শব্দগুলো চয়ন করা খুব মানে মন দিয়ে করতে হয় এবং সেখানে খুব মনোযোগী হতে হয়। যেন তেন প্রকারেরও ছোট গল্প লেখা গেলেও অনুগল্প কিন্তু ওরকম ভাবে লেখা যায় না। সেই জন্য অনুগল্পে একটু বেশি মনোযোগী হতে হয়। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অনুগল্পের মধ্যে একটা, যখন আমরা সিদ্ধান্তে পৌঁছাই তখন একটা মোচড় বা টান থাকে। এই টান আমাদের ছোট গল্পে কিন্তু অন্যভাবে থাকে, কিন্তু অনুগল্পে যেভাবে যে হরফে আমরা লেখাটা শুরু করি ঠিক সেই রকম ভাবে কিন্তু লেখা যখন সিদ্ধান্তে পৌঁছাবো তখন সেভাবে আসে না। তো লেখার সিদ্ধান্তটা একটু অন্যরকম জার্কিং করে তবে আসে এবং সেটা খুব সুন্দর হয়। মানে এতক্ষণ যে প্লটটাই আমি লিখছিলাম সেই প্লটের বাইরে কিছু নয়, আবার ভেতরেও কিছু নয়, আলাদা একটা বয়ম, আলাদা একটা মন্তব্য তৈরি হয় এই কনক্লুশনে। এই 4টে কারণে, প্রধানত এই 4টে কারণে আমি অনুগল্প লিখতে বেশি পছন্দ করি। অনুগল্পে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ অঞ্জনা দি। এই দুটো গল্প নিয়ে, আস্তানা এবং মাটির প্রতিমা, এই দুটো গল্প নিয়ে অরিজিনালি আলোচনা করেছিলেন মানস সরকার এবং পরে আরো বিশদভাবে কিশোর চক্রবর্তী এবং সন্দীপ যাযাবর দত্ত আলোচনা করেছেন। আমরা এবারে পরে 3 নম্বর গল্পে চলে যাব, পুনরাবৃত্তি। এই গল্পটি লিখেছেন সানা দে। সানা দেকে আমি অনুরোধ করবো, একই প্রশ্ন কিন্তু তার আগে সানাদের সংক্ষিপ্ত পরিচয় একটু দিয়ে নিই। আনমনে শব্দের মালা গেঁথে ঘটনাবৃত্ত বর্ণনা করেন লেখক। লেখিকা সানাদের জন্ম 1983 সেপ্টেম্বরে দিল্লিতে, বেড়ে ওঠা কলকাতায়। 2022-এর শেষে আচমকাই একদিন কলম তুলে নিয়েছিলেন লেখিকা। 2023-24-এ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে গল্প। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখবার। আমি সানাদেকে ওই একই প্রশ্ন করছি। সানাদে যদি কিছু বলেন, সময়সীমা 3 মিনিট। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার গল্পটি যিনি পাঠ করলেন এবং যিনি আলোচনা করলেন দুজনকেই অনেক ধন্যবাদ।
আমি 2024-এই প্রথম অনুগল্প লিখি এবং সেটা ফোন গল্পের আসরে নববর্ষ সংখ্যার জন্য। পুনরাবৃত্তি আমার তৃতীয় অনুগল্প। আর স্বচ্ছন্দ বেশি ছোট গল্প লেখায়, কিন্তু ভালো লাগে দুটোই লিখতে। এই তো দুটো প্রশ্নই ছিল। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সানাদে। আমরা পরের গল্পে চলে যাব। অন্যরকম গল্পটি লিখেছেন তানিয়া ব্যানার্জি এবং এই গল্পটি নিয়ে অমিতাভ দাস আলোচনা করেছেন এবং পরে কিশোর চক্রবর্তীও বলেছেন। আমি তানিয়া ব্যানার্জিকেও পরিচয় দিতে পারছি না, উনি আজকের মধ্যে পাঠাতে পারেননি, তো লেখক পরিচিতি দিতে পারেননি। তো যাই হোক, তানিয়া ব্যানার্জিকেও ওই একই প্রশ্ন। তানিয়া ব্যানার্জিকে অনুরোধ করছি কিছু বলার জন্য। হ্যাঁ, প্রথমত আমি দুটো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথাই বলবো যে লেখক পরিচিতি বলে সত্যি কথা বলতে আমার তেমন কিছু নেই বলে আমার মনে হয়। কারণ আমি মনে করি না যে আমি এখনো পর্যন্ত সেই অর্থে লেখক পরিচিতি দেওয়ার যোগ্য হয়ে উঠেছি। আমি একটু আধটু লেখালেখি সাহিত্য চর্চা করে থাকি মাত্র, বেশিটাই আমি পাঠক। আমি আজন্ম পাঠক এবং চিরকাল এইটাই থাকবো। ওই জন্য আমি লেখক পরিচিতি সেইভাবে দিতে স্বচ্ছন্দ বোধ করি না। আর আমি চন্দননগরে থাকি, চন্দননগরে জন্মেছি, এখনো পর্যন্ত চন্দননগরে আছি। 1974 সালে আমার জন্ম। আমি বিজ্ঞানের ছাত্রী মূলত, আর সাহিত্যের অসম্ভব অনুরাগী। এই আমার পরিচয়। এইবার যে প্রশ্ন দুটোর মধ্যে প্রথম প্রশ্ন আরেকবার বলুন একটুখানি দাদা, তপন দা, একটুখানি প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি অনুগল্প কতদিন ধরে লিখছেন, আর দ্বিতীয় হচ্ছে আপনি ছোট গল্প লেখায় স্বচ্ছন্দ নাকি অনুগল্প, এবং কোনটায় বেশি স্বচ্ছন্দ এবং কেন? আচ্ছা, এইখানেও আমি আর কি লেখক পরিচিতির সূত্র ধরেই বলবো যে আমি আদ্যন্ত পড়তে ভালোবাসি, লিখতে খুব কম ভালোবাসি। তার কারণ হলো আমি ভীষণ ফাঁকিবাজ। এটা হলো প্রথম কথা, যে কারণে আমার মনে হয় যে আমি স্বচ্ছন্দ বোধ করি সব থেকে বেশি কবিতা লিখে। আমি আরাম পাই। আপনি এই আরাম পাই কথাটা প্রশ্নের মধ্যে রেখেছিলেন বলে মনে পড়ছে যতটুকু, তাতে আমি কিন্তু মূলত আরাম পাই গান গেয়ে, পড়ে আর কবিতা লিখে। এই তিনটে আমার কাছে কমফর্ট জোন। এবং যে কারণে অনুগল্পে অনেক কম কথা বলে অনেক ব্যক্তি প্রকাশ করা যায়, সেই কারণে অনুগল্প লেখাটাও অনেকটা স্বচ্ছন্দ। তবে কি গল্পের প্লটের উপর নির্ভর করছে যে আমি অনুগল্প আসবে না ছোট গল্প হবে, এইটাই হয়ে গেছে আমার জন্যে। এইটা আমি ভীষণ একটা মানে আমি কোনো একটা জিনিস যদি আমার মনে ধাক্কা দেয়, তাহলে সেটা কবিতা হবে না অনুগল্প হবে না ছোট গল্প হবে, আমার হাতে থাকে না। আমি যখন কলম নিয়ে বসি এবং যখন আমার লিখতে প্রকাশ করতে ইচ্ছা হয়, তখন আমার যেরকম ভাবে আসে আমি সেইভাবেই লিখি। কোনো যেমন এই গল্পটার ক্ষেত্রে আমি একটুখানি, যদিও বলা হয়তো উচিত নয়, এই গল্পটা কিন্তু একটা বড় গল্পে প্রথমে আমি অনুগল্প হিসেবেই লিখেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখেছি যে এই গল্পটা অনেক একটা বিস্তার লাভ করেছে এবং বড় গল্পে রূপ নিয়েছে। যে কারণে এই যে অমিতাভর সাথে আমি অনেকটা একমত যে এই যে শেষ লাইনটাতে অমিতাভ আপত্তি জানিয়েছে, হয়তো অনুগল্পের ব্যাকরণ অনুযায়ী শেষ লাইনটা দেওয়া উচিত ছিল না। যদি আলোচনা আমাকেও করতে বলা হতো, আমিও হয়তো এইটাই বলতাম। এটা আমার মনে হয়েছে, যেহেতু আমি ব্যাকরণ মেনে তো লিখতে শিখিনি, আমি সাহিত্যের ছাত্রী নই, আমি ব্যাকরণগুলো বুঝি না, জানি না। যে কারণে আমার মনে হয়েছে যখন বড় গল্পটা থেকে তপনদা যখন গল্পটা চাইলেন, আমি নতুন গল্প দেবই মনে করলাম এবং এই গল্পটা ইচ্ছে করে এবং ইনক্লুডেড দ্যাট লাইন আমি এই গল্পটাই পাঠিয়েছিলাম যে কেমন হয় ব্যাপারটা, সবাই কিভাবে নেয়, যারা এখানে বিদ্বজনেরা রয়েছেন যারা আলোচনা করবেন তারা তো দীর্ঘদিন, আমি বেশি দিন লিখছি না, আমি 18 সাল থেকে লিখছি। সুতরাং যারা লিখছেন, যারা অনেক বছর ধরে চর্চা করছেন, তারা কি বলেন এইটাই তো আলোচনার জন্যই তো বিভিন্ন আসরগুলোতে আসা। যেমন গল্পমেলার পাড়াতেই আমার জন্ম,
গৌর কাকুর হাত ধরেই সমস্ত আসরগুলোর সাথে পরিচয়। সুতরাং এই আসরগুলোতে যাওয়া আমার মূলত যে কিভাবে এগোনো যায়, কি কি শেখা যায়, এই জন্যেই মূলত এই শেষ লাইনটা দিয়েছিলাম। এটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ তানিয়া ব্যানার্জি, খুব সাবলীল ভাবে বলেছেন, খুব ভালো। আমরা এবারে পঞ্চম গল্পে চলে যাচ্ছি। খিদে গল্পটি লিখেছেন বন্নিশিখা ঘটক। বন্নিশিখা ঘটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তারপর প্রশ্নে আসব। স্কুলে একটা ক্লাস ছিল যেখানে যে যা পারো করতে পারো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর কি। ক্লাস 9-এ আমার মনে হলো একটা গল্প লিখি। 2 বছর আগের পুরী বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে এক কিশোর গল্প লিখি। প্রশংসা পেয়েছিল দিদিমণিদের। কলেজের পত্রিকায় ও কলেজ শেষে 1970-এ যুগান্তর রবিবাসরীয়তে গল্প প্রকাশিত হয়েছে। কিন্তু গল্প লেখা আমার কাছে ক্যাজুয়াল ব্যাপার ছিল। ইউনিভার্সিটির দেয়াল পত্রিকায়ও লিখলাম। তারপর দীর্ঘ 34 বছর আমি ভুলেই গিয়েছিলাম লেখালেখির কথা। আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান, প্রাত্যহিকীর অনুষ্ঠান শুনতে শুনতে আবার লেখার ভাবনা এলো। তাদের দেওয়া বিষয় নিয়ে চিঠি লেখা শুরু হলো। সেরা পত্রকারের তকমাও জুটে গেল 2 বার। অনুগল্প লেখার অভ্যেস বোধহয় আকাশবাণী করিয়েছে। অনুগল্পের আসরও বসত সেখানে। কলেজ থেকে বেরিয়ে অবসরে লেখাটাই জীবনে বেঁচে থাকার অবলম্বন কখন যে হয়ে উঠল টের পাইনি। লিটল ম্যাগাজিনে ছোট গল্প, অনুগল্প, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কথা, কিশোর সাহিত্য, কবিতা, নাটক সবই লেখা হলেও গল্পই আমার প্রিয় জায়গা। কেউ কেউ পুরস্কারও তুলে দিয়েছে হাতে, এতেই আমি সুখী। বন্নিশিখা ঘটকের কাছে আমার একই প্রশ্ন। বন্নিশিখা ঘটক। বন্নিশিখা ঘটক। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যালো, পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার অনুগল্প লেখার বয়স কিন্তু অনেক, মানে 14 বছরই বলতে পারা যায়। ওই যে আকাশবাণী আমাকে সেই সুযোগ করে দিয়েছিল আর কি, মানে সেই অভ্যাসটা ওরা গড়ে দিয়েছিল, সেই সময় থেকে আমি লিখছি। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি বলেন যে স্বাচ্ছন্দ্য বোধ করি কিনা, তা সত্যি বলতে কি যে অনুগল্প আমার কাছে খুব কঠিন লাগে। কারণ এখানে ওই বড় গল্পের মতন অত স্পেস নেই তো, যে এই এতগুলো শব্দ সংখ্যার মধ্যে আমি আমার অনুভবকে চিত্রিত করব, সেই সুযোগ নেই। সেই জন্য এই অনুগল্প লিখতে আমার বেশ ভয় করে। কি জানি আমি ঠিক মতো লিখে উঠতে পারলাম কি, সবার পাঠকের মনের কাছে পৌঁছতে পারলাম কি, বা আমার যে বক্তব্য বা অনুভব তাকে আমি তাদের কাছে পৌঁছে দিতে পারলাম কিনা ঠিক মতো, সেটা আমার কাছে একটা বড় ভয়ের লাগে। সেই জন্য মনে হয় যে জাগিয়ে এখন সময়ের দাবিতে অনুগল্প লিখতে হয়। সম্পাদকেরা বেশিরভাগই বলেন অনুগল্প লিখুন, বা কোথাও পড়তে হলে বেশিরভাগই বলে অনুগল্প পড়ো। সেই জন্য অনুগল্প লেখার একটা চাপ থাকে। কিন্তু আমি একটু বড় গল্প লিখতেই বেশি পছন্দ করি। যদি বলা যায় আরাম, সেই আরামটা আমাদের ওখানেই আছে। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ বন্নিশিখা ঘটক। আমরা এবারে শেষ গল্পকারের কাছে চলে যাব। সুখমিটার গল্পটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন নয়ন বসু। নয়ন বসুর সংক্ষিপ্ত পরিচয় একটু দিয়ে নিই। খুব সুন্দরভাবে লিখেছেন উনি। অস্তিত্ব আর লীলার মাঝে একটা জ্যোতিচিহ্ন থাকে, ওই জ্যোতিচিহ্নটার নাম লেখক। লেখক নয়ন বসুর জন্ম উত্তর কলকাতায়। খাতায় কলমে 40 পেরিয়েছেন সদ্য। আসলে 40-এর মুখোশ পরে থাকেন। লেখার সময় চেষ্টা করেন মুখোশ খুলে রাখতে, তখন শব্দ দিয়ে নৈশব্দ ছোঁয়ার চেষ্টা করেন। একক গ্রন্থ 3, এছাড়া অসংখ্য সংকলন, পুজো বার্ষিকীতে লেখা প্রকাশিত হয়েছে। দেশ, আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কল্পবিশ্ব, নভরোজ, সায়ন্তনী প্রভৃতি জায়গায় লেখা প্রকাশিত।
মূলত গদ্য লিখলেও আগ্রহ বেশি কবিতায়। পছন্দের খাবার বিরিয়ানি, পছন্দের মানুষ যারা বিরিয়ানি খাওয়ান, এটা ভারী সুন্দর। অপছন্দ মিথ্যে কথা এবং জালিয়াতি। পাহাড় ভালোবাসেন, জানলা দিয়ে পাহাড় দেখা গেলে ঘর থেকে নড়তে চান না। পছন্দ করেন মেঘ, ঘুম আর পুরনো আমলের বাড়ি। জানলা দিয়ে হাত বের করে রাখার বদভ্যাস আছে। অতি দূর মেঘলোক থেকে সাতী নক্ষত্রের জল নেমে আসুক, কি নৈশব্দ। শেষের সেই দিনের আগে পৃথিবীর সব বাংলা বই পড়ে শেষ করতে চান। জীবনের লক্ষ্য একটা কবিতার বই প্রকাশ, যার উৎসর্গে লেখা থাকবে আমায় মনে আছে তো। খুব সুন্দর কাব্যিক ভঙ্গিতে খুব সুন্দরভাবে লিখেছেন নয়ন বসু, আমার খুব পছন্দের মানুষ। আমি নয়ন বসুকে অনুরোধ করছি ওই দুটি প্রশ্নের ব্যাপারে। হ্যাঁ নমস্কার দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে এটা আমার ওয়াইফের ল্যাপটপ, তো সেই জন্য ইশারা দেখাচ্ছে আমাকে। এনিওয়ে, প্রথমেই আমি বলি যে মানে যিনি পড়লেন, যারা আলোচনা করলেন এবং যারা শুনলেন, এবং সর্বোপরি তপন বাবুকে, তপন দাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভীষণ সুন্দর অনুষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জাস্ট গেটিং মি এ স্কোপ ইনটু দিস। আর অনুগল্প দেখুন, সত্যি কথা বলতে আমি না প্রথম কবে লিখেছি আমার নিজেরও মনে নেই, কারণ আমার প্রথম লেখালেখি শুরু ধরুন ওই ক্লাস 9-10 মতন হবে। তখন তো এই কবিতা, ছোট ছোট গল্প এই ধরনেরই। তারপর একটা সময় পর দীর্ঘদিনের গ্যাপ, তারপর যা হয় ওই ধরুন এই 18-19 এরকম সময় থেকে আবার শুরু করা। সত্যি কথা বলতে অনুগল্প লিখতে আমি ভয় পাই, কারণ অনুগল্প লেখা আমার নিজের মনে হয় যে ছোট গল্প লেখার থেকে না বেশি শক্ত। মানে প্রত্যেক কটা শব্দ, প্রত্যেক কটা মানে সত্যি কথা বলতে শব্দের ওজন কতটা না, মানে সেটা ধরুন অনুগল্প লিখতে গেলে যতটা বোঝা যায়, ছোট গল্প লিখতে গেলে বোধহয় ঠিক ততটা হয়তো মানে বোঝা যায় না আর কি। মানে একটা শব্দ দিয়ে একটা ধরুন 100 শব্দের অনুগল্প বলুন, 150, 200, 250 ঠিক কিভাবে যে ঘুরিয়ে দেওয়া যায়, মানে এই জিনিসটা ভীষণ শক্ত। সেই জন্য আমি সাধারণত অনুগল্প এড়িয়েই চলি, বাজে কথা বলবো না। তবে হ্যাঁ, লেখার সুযোগ পেলে কি আর ছাড়ি সেটা বললেও ভুল হবে, চেষ্টা করি এই পর্যন্ত। তবে ছোট গল্পে আমি বেশি স্বাচ্ছন্দ্য নিঃসন্দেহে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ধন্যবাদ নয়ন বসু। তো অনুগল্প নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা মূলত অনুগল্পই ছিল। তো অনুগল্প নিয়ে ভয়, শঙ্কা এবং ঠিক হলো কি না, এগুলো আমাদের সকলেরই কম বেশি আছে। সুতরাং অনুগল্প নিয়ে চর্চা থাকবে, কারণ ছোট গল্প বা উপন্যাস বা এগুলো নিয়ে তেমন করে থাকে না যে এটা ছোট গল্প হলো না বা এটা উপন্যাস হলো না, কিন্তু অনুগল্প নিয়ে কিন্তু সেই সব কথাবার্তা থাকবেই। এবং কারণ কি, এটা এখন চলছে এবং এটা পরীক্ষামূলক ব্যাপার, চলবে। কিছু বিধি আছে নিশ্চয়ই, কিন্তু তার মধ্যেও তারপরেও কিছু কথাবার্তা থাকে যে সার্থক অনুগল্প লেখা হচ্ছে কি হচ্ছে না সেটা তো ভবিষ্যতের ব্যাপার। এবং আমার মনে হয় যে অনুগল্পের বিষয়ে বোধহয় একটা আলোচনা বা ওয়ার্কশপ টাইপের কিছু বোধহয় হলে ভালো হয়। জানি না সেটা কবে হবে। তো যাই হোক, তো আজকে অনুষ্ঠানে সবাই আপনারা অংশগ্রহণ করেছেন, খুব ভালো লাগলো। তো আজকে আমরা এইখানেই তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।